দুর্দান্ত প্রশ্ন, এই জন্যই বলছি এটা এনএস এর ক্ষেত্রে হয়তো ইম্পর্টেন্ট, এনএস এর ক্ষেত্রে স্পেশালি দেখবে এগুলো বলেছিলাম। সেটা হচ্ছে পঞ্চায়েতের যে কনস্টিটিউশনাল স্ট্যাটাস, পঞ্চায়েতকে যে সরকারি মর্যাদা বা যাই বলো বা সাংবিধানিক মর্যাদা, এইটা কিন্তু এই ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে দেওয়া হয়েছে 1992। Who was the chairman of the committee that recommended democratic decentralization and পঞ্চায়েতি রাজ? দেখো পঞ্চায়েতি রাজ আমি এখানে দেখো বলেছে কে চেয়ারম্যান ছিল, রেকমেন্ডেড, যে কিনা রেকমেন্ড করেছিল যে পঞ্চায়েতি রাজ এন্ড ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। এটা দেখবে খুব এনএস এর ক্লাস আমি ভালো করে বুঝিয়েছিলাম পঞ্চায়েতের এই জায়গাটা। পঞ্চায়েতের ব্যবস্থার প্রয়োজনীয়তা কেন পড়লো, পঞ্চায়েত ব্যবস্থার উদ্দেশ্য কি, পঞ্চায়েতের কি কি ফাংশন, ডিটেলস নেবে এনএস এর ক্লাস আমি বলেছিলাম। দেখো প্রথম প্রশ্ন বলেছে হাউ মেনি ল্যাঙ্গুয়েজ হ্যাভ বিন লিস্টেড ইন 8th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বলছে 8th শিডিউলে কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে আমাদের সংবিধানে সেটা বলা হয়েছে। শিডিউল কিন্তু করতে হবে, আমাদের 12টা শিডিউল, তাই না, 12 শিডিউল, 12খানা টোটাল আমাদের শিডিউল আছে, তার মধ্যে 8th শিডিউলে কি আছে সেটা আমাকে জানতে চাওয়া হয়েছে। শিডিউলগুলো মোটামুটি কনস্টিটিউশনে দেখবে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আমাদের কতগুলো আছে, ল্যাঙ্গুয়েজ আছে 8th শিডিউলে 22, 22টা ল্যাঙ্গুয়েজ আছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এটাও দিতে পারে, এটা ঘুরিয়ে প্রশ্ন করতে পারতো যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের ভারতের যে ভাষা সরকার স্বীকৃত সেটা কতগুলো, না 22টা। এবং ল্যাঙ্গুয়েজের কথা কোন শিডিউলে তাহলে বলা আছে, দেখো 8th শিডিউল। হ্যাঁ, 8 নাম্বার শিডিউলে ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে একদম। চলো পরের প্রশ্ন, আমি যেখানে কিছু বলার থাকবে সেগুলো বলবো। পরের প্রশ্ন দেখো, ভালো প্রশ্ন, বলেছে হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্ট্রোডিউসড অ্যান্টি ডিফেকশন প্রভিশনস, মানে দল ত্যাগের যে ব্যাপারটা বলেছিলাম, দেখবে যে দল ত্যাগ বিরোধী আইন বা এরকম কিছু, বা একজন এমপি বা যাই বলো তিনি এক দলে নির্বাচিত হচ্ছেন অন্য দলে চলে যাচ্ছেন, দেখতে পেয়েছো এই যে সেই যে নিয়ম কানুন অর্থাৎ দল ত্যাগের বিষয়ের যে ব্যাপার স্যাপার অ্যান্টি ডিফেকশন, ঠিক আছে। তো এইটা কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই লটা আছে, অ্যান্টি ডিফেকশন ল আমাদের 1985। তো এটা হচ্ছে যে 52তম হ্যাঁ সংবিধান সংশোধন, ঠিক আছে, 52 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ভালো করে বুঝবে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গুলো কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝে কিন্তু দেয়, ঠিক আছে। সো যেমন 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, 44 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এগুলো দেখবো আমরা পড়েও ছিলাম। তো এটা হচ্ছে 52 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এবং সালটা একটু মনে রাখবে, সেটা হচ্ছে 1985, 1985। হ্যাঁ, 1985, 1985 52 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে। চলো আচ্ছা, 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা তো আমরা জানি অনেকেই, তাই না। কি কি হয়েছিল, সেই যে রাইট টু প্রপার্টি ডিলিট হয়ে গিয়েছিল, রাইট টু প্রপার্টি, তাই না, সম্পত্তির অধিকার, এটা ডিলিট হয়ে যায়, ঠিক আছে। এবং ডিলিট হয়ে গিয়ে এটা কিসে অ্যাড হয়ে যায় গো, যে ফান্ডামেন্টাল রাইট, 7টা থেকে ফান্ডামেন্টাল রাইট কটা হয়ে যায়, 6টা হয়ে যায়, এবং সেখানেই ছিল রাইট টু প্রপার্টি, তাই না। এবং রাইট টু প্রপার্টিকে ডিলিট করে দিয়ে আমরা 300A আর্টিকেলে আমরা ওটাকে ভরেছি। তাহলে রাইট টু প্রপার্টি এখন আর ফান্ডামেন্টাল রাইট নয়, রাইট টু প্রপার্টি হচ্ছে লিগ্যাল রাইট, তাই না। রাইট টু প্রপার্টি কি তাহলে, লিগ্যাল রাইট। এইগুলো আমাকে একটু কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। 44 থেকে 42 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, 42তম সংবিধান সংশোধন, ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এইখানে একটা দেখতে পাচ্ছি 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটাতে কি হয়েছিল জানো, 2002 সাল, রাইট টু এডুকেশন, মনে আছে আশা করি, রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার। কার শিক্ষার অধিকার গো, না 6 থেকে 14 বছর পর্যন্ত এই যে সময়টা শিক্ষার সময়, অর্থাৎ একজন চাইল্ডকে আমাদেরকে এডুকেশন প্রোভাইড করতে হবে এই প্রপার এই টাইমটা 6 থেকে 14। খুব পরীক্ষাতে আসে, বিভিন্ন এসএসসি প্রিভিয়াস ইয়ারও এসেছে যে কোন এজটা এসেছে, 6 to 14।
এবং এইটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে যোগ করা হয় কত সংবিধান সংশোধন 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 ফান্ডামেন্টাল রাইট হিসেবে যোগ করে দেওয়া হয়। আর্টিকেলটা কত গো? রাইট টু এডুকেশন 21 এ 21 এ আর্টিকেলে আছে, খুব ভালো করে মনে করে দেখো 21 এ 21 আর্টিকেল 21তম যে আর্টিকেলটা কি আছে 21 এ আমরা বলেছিলাম দেখবে রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ তুমি ঘুমোতে পারবে, খেতে পারবে, কোনো কিছু জিনিসকে গোপন করতে পারবে, করতে পারবে, ফ্রি মানে যে কোনো অসুস্থ হলে এখনই চিকিৎসা পরিষেবা পেতে পারো ভারতে নাগরিক হিসেবে। এই যে সমস্ত রাইট টু লাইফ, তুমি কিছু নিজেকে গোপনও করে রাখতে পারো সরকারের কাছ থেকে বা সমাজের, এই যে নিজের একটা যে জীবনের রাইট আছে, ঠিক আছে, যে কোনো জায়গায় মানে শান্তিতে থাকতে পারো, যে কোনো কাজ, এরকম একটা ব্যাপার আর কি। অনেক এরকম লিস্ট করে দেওয়া আছে এই আর্টিকেলের মধ্যে যে রাইট টু লাইফ জীবনের অধিকার, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি নিজস্ব যে স্বাধীনতা সেইটার অধিকার খুব ইম্পর্টেন্ট। 21 নম্বর আর্টিকেলে আছে। আর 21 এ 21 এতে রাইট টু এডুকেশন যোগ করেছে এবং সেটা হচ্ছে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 2002। এবং এই যে রাইট টু এডুকেশন এটাই কিন্তু ভালো করে মনে করে দেখো 11th ফান্ডামেন্টাল রাইট, তাই না? আগে ফান্ডামেন্টাল রাইট 10টা ছিল, সেটা থেকে বেড়ে 11তম যে ফান্ডামেন্টাল ডিউটিস 11তম যে ফান্ডামেন্টাল ডিউটিস সেটা কিন্তু এই রাইট টু এডুকেশন। তাহলে আগে ফান্ডামেন্টাল ডিউটিস কত ছিল গো? কত ছিল? 10টা, এখন বেড়ে কটা? 11টা। এবং সেটা কত সালে তাহলে 11টা হয়েছে? ওই যে 2002 সাল, তাই না? 2002 সালে বেড়ে 11টা হয়েছে এবং 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বেড়ে তাহলে হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এইগুলো আমাকে কিন্তু একদম প্রতি মুহূর্তের জন্য সবসময় কিন্তু খেয়ালের মধ্যে রাখতে হবে যে রাইট টু এডুকেশন কত সালে এলো, কত সালে অ্যাড হলো, এখন ফান্ডামেন্টাল রাইট 10 থেকে বেড়ে তাহলে 11টা। তাহলে আমাকে যদি পরীক্ষায় বাই চান্স প্রশ্ন দেয় যে ফান্ডামেন্টাল রাইট বর্তমানে কটা? 10টা। 11টা। আগে কটা ছিল? 10টা। এবার 11th ফান্ডামেন্টাল রাইটটা কি সেইটা পার্টিকুলার প্রশ্ন হয়, সেটা হচ্ছে এই রাইট টু এডুকেশন। কত সালে আসে এই 11th ফান্ডামেন্টাল রাইট? সেটা হচ্ছে এই যে 2002 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আসে। এবং এই সময় আবার এটাকে 21 এ আর্টিকেলে ভরে দেওয়া হয়, ফান্ডামেন্টাল ডিউটিস হিসেবে নয়, ফান্ডামেন্টাল রাইট হিসেবে। কি হিসেবে? ফান্ডামেন্টাল রাইট হিসেবে। আর 11তম ফান্ডামেন্টাল ডিউটিস আবার এইটা রাইট টু এডুকেশন। খুব ভালো করে যেন এগুলো খেয়াল থাকে। চলো পরেতে চলে যাবে। আর্টিকেল 17 নাম্বার আর্টিকেল, ঠিক আছে? আর্টিকেল 17 নম্বর আর্টিকেলে কি আছে একটু উত্তর দিতে থাকো। 17তে কি আছে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতিটি প্রিভিয়াস ইয়ার। ইকুয়ালিটি বিফোর ল, অ্যাবলিশন অফ টাইটেলস, রাইট টু এডুকেশন। এখনই আমি দেখো রাইট টু এডুকেশন বললাম, এখনই রাইট টু এডুকেশন বলেছি, তাই না? একদম। তাহলে কি আর্টিকেল 17তে কি আছে এটা আমাকে তাহলে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতাকে সরানোর কথা আর্টিকেল 17 বলেছে। ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে। ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, আইনের চোখে সবাই সমান, 14 নম্বর আর্টিকেলে আছে। 14 অ্যাবলিশন অফ টাইটেলস 18 নম্বর আর্টিকেলে আছে, মনে করে দেখো। বলেছিলাম যে একাডেমিক কোনো বা মিলিটারি টাইটেলস, তুমি ভাই পিএইচডি করেছো, তুমি নিজেরাকে ডক্টর বসাতে পারবে না? অবশ্যই বসাতে পারবে। মিলিটারি টাইটেলস অনেক ইউজ করবে, ঠিক আছে? যার যেটা মিলিটারি কোয়ালিফিকেশন থাকে, দেখবে মেজর জেনারেল, সুবিধা মেজর, হ্যান ত্যান, তা সে সেটাকে সেই নামে বলতেই পারে নিজেকে। এইগুলো বাতিল। কিন্তু ওই যে সেই জমিদার, চক্রবর্তী, এই সমস্ত উপাধি নিয়ে তুমি থাকবে, দিকপাল, হ্যান ত্যান, সব চলবে না। আগেকার দিন রাজারা সে বড় বড় উপাধি ধারণ করতো, ওই সব আর ভারতে, এই স্বাধীন ভারতে চলবে না। ওইটাই অ্যাবলিশন অফ টাইটেলস এবং সেটা 18তে আছে, আর এটা 14তে। আর রাইট টু এডুকেশন 21 এ, ঠিক আছে? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই ইলেকটোরিয়াল কলেজ। বলেছে ইন্ডিয়ার যে ভাইস প্রেসিডেন্ট ইলেকশন হয় সেখানে কোন ইলেকটোরাল কলেজটা থাকে? বলেছে ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্টের ইলেক্টেড মেম্বাররা থাকে, মেম্বারস অফ দ্য বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট, মানে ইলেক্টেড নমিনেটেড সমস্ত মেম্বার এখানে থাকে, ইলেক্টেড মেম্বারস অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিজ, অর্থাৎ পার্লামেন্ট এবং লোকসভা বিধানসভা বিধানসভা বিধান পরিষদের সদস্যরা থাকে, মেম্বারস অফ দ্য লোকসভা এন্ড লেজিসলেটিভ কাউন্সিল, অর্থাৎ লোকসভা এবং লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বাররা থাকে, অর্থাৎ লোকসভা এবং বিধান পরিষদের মেম্বাররা থাকে। দেখি বোথ পার্লামেন্ট
একদম বোথ হাউস অফ দ্য পার্লামেন্ট, এবং অ্যান্সার হচ্ছে বি। মাইন্ড ইট, মেম্বার্স অফ বলেছে, কোন জায়গায় ইলেক্টেড নয়, কিন্তু প্রেসিডেন্ট হলেই এটা ইলেক্টেড হয়ে যেত, নমিনেটেডরা নয়। কারণ রাজ্যসভায় 12 জনকে নমিনেশন দেয় প্রেসিডেন্ট রে বাবা, ভাইস প্রেসিডেন্ট নয়। এই জন্য এদেরকে ভোট দিতে দেওয়া হয় না, কারণ আমি তাদেরকে বেছে নিচ্ছি, বা আমাকে তো সে ভোট দেবেই, সেই কটা, ওই জন্য বাতিল। কিন্তু প্রেসিডেন্টের যখন ইমপিচমেন্ট হয় তখন সবাই ভোট দিতে পারে। কিন্তু ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে ভাই শুধু সমস্ত মেম্বাররা ভোট দেবে পার্লামেন্টের, এখানে ইলেক্টেড নমিনেটেড কাউকে বাঁচাতে সবাই ভোট দেবে ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে। কিন্তু ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে কোনোভাবেই লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং লেজিসলেটিভ কাউন্সিল, স্টেটের দুটো হাউস ভোট দেওয়ার অধিকার পায় না, কিন্তু সেটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ভোট দেওয়ার কিন্তু অধিকার পায়। কোথার ক্ষেত্রে? প্রেসিডেন্টের ক্ষেত্রে অধিকার পায়, কিন্তু ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে স্টেটের কোনো হাউস ভোট দেওয়ার কোনো অধিকার পায় না। শুধুমাত্র পার্লামেন্টের সমস্ত মেম্বাররা ভোট দেয়, ইলেক্টেডরা কিন্তু শুধুমাত্র নয় ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে, কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রে শুধুমাত্র ইলেক্টেডরা ভোট দেবে। চলো, এগুলো প্রচুর আমি বারবার বুঝিয়েছি, এখন পড়িয়েছি, আরেকবার বলে দিলাম। হুইচ শিডিউল ওয়াজ দ্য অ্যাডেড টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? দুর্দান্ত প্রশ্ন। 73তম সংবিধান সংশোধন, ভেরি ইম্পর্টেন্ট একটা কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট। দুর্দান্ত প্রশ্ন, এই জন্যই বলছি এটা এনএস এর ক্ষেত্রে হয়তো ইম্পর্টেন্ট, এনএস এর ক্ষেত্রে স্পেশালি দেখে এগুলো বলেছিলাম, ঠিক আছে? সেটা হচ্ছে পঞ্চায়েতের যে কনস্টিটিউশনাল স্ট্যাটাস, পঞ্চায়েতকে যে সরকারি মর্যাদা বা যাই বলো বা সাংবিধানিক মর্যাদা, এইটা কিন্তু এই 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে দেওয়া হয়েছে 1992 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছে। আর তো পঞ্চায়েতি ব্যবস্থা তাহলে কোন শিডিউলে আছে? আমি বলেছিলাম শিডিউল গুলো করতে হবে। 11 শিডিউলে আছে পঞ্চায়েত ব্যবস্থা, 11 শিডিউল। আর 12 শিডিউলে আছে মিউনিসিপ্যালিটি, 12 শিডিউল, পঞ্চায়েত আছে 11 শিডিউল। এবং 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছে 1992। আর 74তম সংবিধান সংশোধনে ওই বছরে মিউনিসিপ্যালিটিদেরকে বা যে নগরপালিকা বা যাই বলো তাদেরকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছে, ঠিক আছে? 73 আর 74, 73তে পঞ্চায়েত, 74তে মিউনিসিপ্যালিটি, সালটা 1992। 11 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সরি 11 আর্টিকেলে আছে পঞ্চায়েত, 12তে আছে মিউনিসিপ্যালিটি। 11 আছে পঞ্চায়েত, 12তে মিউনিসিপ্যালিটি, 10তে অ্যান্টি ডিফেকশন ল, এখনই বলেছি 1985। তাহলে এটা হচ্ছে পঞ্চায়েত 11 শিডিউল 1992, 73তম সংবিধান সংশোধন। কি হলাম? পঞ্চায়েতকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছে। চলো পরের প্রশ্ন 17। In which of the following case Supreme Court held that the preamble forms a part of the Constitution? একদম বলো, পারবে? 19 জনী উত্তরটা দিলে দেখবে যে কেশবানন্দ ভারতী কেস, যেখানে 1973 যেখানে বলা হয়েছিল প্রিএম্বল ইজ দ্য পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইজ ইন্টিগ্রাল পার্ট কনস্টিটিউশনের, এন্ড ইট ক্যান বি ইট ইজ অ্যামেন্ডেবল, এটাকে পরিবর্তন করা যায়, ইট ইজ অ্যামেন্ডেবল, এটাকে পরিবর্তন করা যায়। এটা কেশবানন্দ ভারতী কেসের রায় দেওয়া হয়েছিল। এর আগে বেরুবাড়ি ইউনিয়ন কেস 1960 আমরা দেখেছি, বলা হয়েছিল কি যে প্রিএম্বল ইজ নট পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এটা কনস্টিটিউশনের পার্টই নয়, পরিবর্তন মানে ভাবে কোনো করা যাবে না, পার্ট নয় এটা। কিন্তু পরে কেশবানন্দ ভারতী কেসে এটা রায় দেওয়া হয় যে না, প্রিএম্বল ইন্টিগ্রাল পার্ট অফ কনস্টিটিউশন এন্ড ইট ইজ অ্যামেন্ডেবল, এটাকে পরিবর্তন করা যাবে। তবে হ্যাঁ, একটা বেসিক স্ট্রাকচার দিয়ে দেওয়া হয়েছিল, যে বেসিক স্ট্রাকচার গুলোকে কিন্তু পরিবর্তন করা যাবে বলে তুমি যা খুশি করে দেবে নাকি, শরীরে এখন অমুক রাষ্ট্র বলে ঘোষণা করে দেবে না, ওগুলো করা যাবে না। বেসিক স্ট্রাকচার গুলোকে চেঞ্জ করা যাবে না প্রিএম্বলে, সেটা রাখতে হবে। টুকটাক এদিক ওদিক পরিবর্তন প্রিএম্বলে করা যেতে পারে, এবং এটা পার্ট, এবং এটা কেশবানন্দ ভারতী কেসে রায় দেওয়া। চলো, হুইচ আর্টিকেল এম্পাওয়ার্স দ্য হাই কোর্ট ইস্যু দ্য রিট? এখনই হয়ে গেছে 226 প্রশ্ন এসেছে, দেখো। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য কমিটি দ্যাট রেকমেন্ডেড ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন এন্ড পঞ্চায়েতি রাজ? দেখো পঞ্চায়েতি রাজ আমি এখানে দেখো বলেছে যে কোন কে চেয়ারম্যান ছিল রেকমেন্ডেড, যে কিনা রেকমেন্ড করেছিল যে পঞ্চায়েতি রাজ এন্ড ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। এটা দেখবে খুব এনএস এর ক্লাস আমি ভালো করে বুঝিয়েছিলাম পঞ্চায়েতের এই জায়গাটা। পঞ্চায়েতের ব্যবস্থার প্রয়োজনীয়তা কেন পড়লো, পঞ্চায়েত ব্যবস্থার উদ্দেশ্য কি, পঞ্চায়েতের কি কি ফাংশন, ডিটেলস নেবে এনএস এর ক্লাস আমি বলেছিলাম। এই যে পঞ্চায়েত, এটা প্রয়োজনীয়তা কেন হলো, যে দেখো আবার লোকসভা রাজ্যসভা তো আছে ভোট দিচ্ছি, বিধানসভা বিধান পরিষদ তো আছে ভাই ভোট দিচ্ছি, আবার পঞ্চায়েতটা কেন রে ভাই এখানে এসে? এর একটা উদ্দেশ্য,
এই টার্মটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন, গণতন্ত্রের বিকেন্দ্রীকরণ, অর্থাৎ গণতন্ত্র ডেমোক্রেসি যেটা কুক্ষিগত হয়ে থাকছে কোন একটা জায়গা থেকে, সেটাকে ছড়িয়ে দাও, ডিসেন্ট্রালাইজড করো, নট সেন্ট্রালাইজড। কুক্ষিগত করে রাখলে হবে না গণতন্ত্রকে, ডেমোক্রেটিক সিস্টেমটাকে ডিসেন্ট্রালাইজড করে দিতে হবে। অর্থাৎ মানুষের ভয়েস একদম বেস লেভেল থেকে উঠে আসুক। আমার পাড়ায় জল নেই, পঞ্চায়েতের সদস্য শুনবে, পঞ্চায়েতের সদস্য সেটা বিধানসভায় ইয়েতে পৌঁছবে, বিধানসভা থেকে লোকসভায়, মানে এইভাবে একদম বেস স্তর থেকে ব্যাপারটা উঠে আসুক, মানুষের আওয়াজ নিচে থেকে উঠে আসুক, কার কোথায় সমস্যা। এটাই হচ্ছে ডেমোক্রেটিক ডিসেন্ট, গণতন্ত্র। আমি কি চাইছি আমার এলাকাটাই, এটা আমি বুঝবো, আমি বুঝে নেবো আমার এলাকায় কি চাইছি। আমি একজনকে ভোট দেবো যাকে আমি পছন্দ করছি আমার এলাকায়। ওই সব বিধান ওই কি বলে এমএলএ এমপিদের, ওর তো অনেক বড় মানুষ, ওরা এখন আমাকে অত সময় দেবে নাকি, আমার পাশে যে মানুষটা থাকবে আমি তাকে তাহলে ভোট দিয়ে আনবো। তো এই জন্য পঞ্চায়েত আছে। এবার যেটা গুরুত্বপূর্ণ, যে পঞ্চায়েত ব্যবস্থা যে এসেছিল এইটা আমাদের 1957 ও লেখাই আছে, এই তো এটাই উত্তর। বলবন্ত রায় মেহতা কমিটি তৈরি করা হয়েছিল, যারা রেকমেন্ড করেছিল 1957 1958 তারা রেকমেন্ড করে কি, যে পঞ্চায়েত ব্যবস্থা দরকার। এই কমিটিটা রেকমেন্ড করেছিল এবং বলেছিল যে পঞ্চায়েত হতে হবে 3টে টায়ারে, একটা গ্রাম পঞ্চায়েত জিপি লিখলাম, একটা হচ্ছে ব্লক লেভেল পিএস লিখলাম, পঞ্চায়েত তোমার হচ্ছে গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ পঞ্চায়েত সমিতি, আর একটা জেলা পরিষদ জেডপি লিখলাম, জেলা পরিষদ। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত টায়ার 1, টায়ার 2 তে থাকবে পঞ্চায়েত সমিতি, টায়ার 3 তে থাকবে জেলা পরিষদ। অর্থাৎ ভিলেজ লেভেল, ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, এই 3টে পঞ্চায়েত করতে হবে। এরা রেকমেন্ড করেছিল বলবন্ত রায় মেহতা কমিটি 1957। ভালো করে মনে রাখবে, এদের রেকমেন্ডেশনে 1959 2রা অক্টোবর, ঠিক আছে 2রা অক্টোবর, এই ডেটেতে আমাদের রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে প্রথম পঞ্চায়েতি রাজের সূচনা হয়। ঠিক আছে, এই কমিটি রেকমেন্ডেশনে রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে 1959 প্রথম পঞ্চায়েতি ব্যবস্থার সূচনাটা হয়ে গিয়েছিল। এটা থেকেও কিন্তু প্রশ্ন হয়ে যায় যে প্রথম পঞ্চায়েত কোথায় আছে, রাজস্থান, পরে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে একে একে পরেরটাই অন্ধ্রপ্রদেশে ছিল, আরো সব বিভিন্ন রাজ্যের পর ছড়িয়ে পড়েছে। যাই হোক, এই জায়গায় মনে রাখবে রাজস্থানের নাগৌরে প্রথম পঞ্চায়েত আছে 1959। কোন কমিটি রেকমেন্ডেশন গো? বলবন্ত রায় মেহতা কমিটি রেকমেন্ডেশন 1957, 3টে টায়ার, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। এর পরেও আর একটা প্রশ্ন হয়ে যায়, এখানে নাই, সেটা হচ্ছে এরপরে জনতা গভর্নমেন্ট এসে আর একটা কমিটি এরকম রেকমেন্ড করে যে না না বাবা দেখো পঞ্চায়েত ব্যবস্থাটাকে আর একবার কিছু চেঞ্জ করতে হবে, মনে হচ্ছে এই 3টে টায়ার একটু বেশি ভাষা হয়ে যাচ্ছে। তো আর একটা কমিটি আছে, সেটা হচ্ছে অশোক মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি রিক্রুট করা হয় 1977, 1977 আসে অশোক মেহতা কমিটি। এরা 1978 এরা রেকমেন্ড করে কি, যে না না 3টে টায়ার নয়, পঞ্চায়েতে 2টো টায়ার হবে। কি কি? একটা হচ্ছে মন্ডল পঞ্চায়েত, আমি এমপি লিখলাম, হ্যাঁ মন্ডল পঞ্চায়েত ফার্স্ট টায়ারে থাকবে, আর সেকেন্ড টায়ারে যেমন জেলা পরিষদ আছে তেমন থাকবে। মন্ডল পঞ্চায়েত অ্যাকচুয়ালি এই পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতকে পাঞ্চ করে ভরে দেওয়া হয়, যে এই দুটো পঞ্চায়েত রেখে লাভ না, এটাকে মিশিয়ে দিয়ে মন্ডল পঞ্চায়েত নাম দিয়ে করে দেওয়া হয় প্রথমটা একটা, সেকেন্ড টায়ারটা হয়ে যাক জেলা পরিষদ যেমন আছে। অর্থাৎ এইটা 2টো টায়ারের পঞ্চায়েত, এটা রেকমেন্ড করেছিল অশোক মেহতা কমিটি 1977, কিন্তু এটা পরে বাতিল হয়ে গেছে, আবার কংগ্রেস ফিরে চলে আসে, এবং আমাদের তো আর 2টো পঞ্চায়েত না, আমাদের 3টি সিস্টেমই চলছে। ঠিক আছে, তাহলে এইটাই আমরা মূলত গুরুত্ব দিয়ে পড়ি। তবে এটা থেকেও প্রশ্ন হয়, এটা থেকেও কিন্তু প্রশ্ন হয়, কম হয়, কিন্তু এটাকে আমাকে মনে রাখতে হবে, এটাও মনে রাখলে ভালো হয়। সেটা হচ্ছে 1957 বলবন্ত রায় মেহতা কমিটি 3টে এই যে রেকমেন্ড করেছিল, এবং ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের জন্য পঞ্চায়েত ব্যবস্থা আছে। 1959 রাজস্থানের নাগৌরে প্রথম পঞ্চায়েত এসেছে, এইটুকু মনে রাখলেই হবে পঞ্চায়েত। পরের প্রশ্ন 24 চলে যায়, বলেছে ডেডলক অফ দ্য লোকসভা এন্ড রাজ্যসভা কলস ফর আ জয়েন্ট সেশন। একদমই তাই, লোকসভায় রাজ্যসভায় যদি ডেডলক হয় তাহলে জয়েন্ট সেশন করা যায়। আমি বিততে পড়িয়েছিলাম যখন বলেছিলাম জয়েন্ট সেশনের ব্যাপারে, প্রশ্ন করেছে যে ডিউরিং প্যাসেজ অফ, মানে কোন ক্ষেত্রে জয়েন্ট সেশন করা যায়। অর্ডিনারি লেজিসলেশন বিলের ক্ষেত্রে, মানে যে কোনো একটা অর্ডিনারি বিলের ক্ষেত্রে করা যায়, মানি বিলের ক্ষেত্রে করা যায়, আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে করা যায়। অপশন দিয়েছে অনলি 1, 2, 3, 1, 3, 1, 2, 3। খুব ভালো প্রশ্ন, দেখি কে বলতে পারো।
দেখি কে বলতে পারো যে জয়েন্ট সেশন যে করা হয় কোন ক্ষেত্রে। প্রশ্নগুলো কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটি প্রশ্ন। এসো দেশো প্রশ্ন নয় যে যে কেউ দুদিন ঘুরতে এসে উত্তর করে দিয়ে বেরিয়ে চলে যাবে, এরকম কিন্তু প্রশ্ন নয়। এই কোয়ালিটির প্রশ্নতে নিজেকে চেক করলে, নিজেকে তৈরি করলে অসুবিধা হবে না, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, যে টার্গেট নিয়ে এগুচ্ছি আমরা এগুতে পারবো। 2-3 বলছো অনেকে। আচ্ছা আচ্ছা, জয়েন্ট সেশন মানে ব্যাপারটা কি জানো তো? দুটো হাউসকে বসানো, 108 জয়েন্ট সেশন। সভাপতিত্ব করে কে জয়েন্ট সেশনের? স্পিকার। যদি স্পিকার না থাকে ডেপুটি স্পিকার, যদি ডেপুটি স্পিকার না থাকে ডেপুটি চেয়ারম্যান। চেয়ারম্যান কিন্তু নয়, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট কখনো সভাপতিত্ব করতে পারবে না। এখন ব্যাপার হচ্ছে এটা অনেকটা লোকসভার দিকে ঝুঁকে, ওই জন্য দেখো লোকসভার দিকে অনেকটা ঝুঁকে, তাই না? আর জয়েন্ট সেশন যে করা হয় রাষ্ট্রপতি মত নিয়ে করা হবে। এখন যেটা বড় কথা, এই জয়েন্ট সেশন কিন্তু অর্ডিনারি লেজিসলেশনের বিলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বাবা মানি বিলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তো নয়। মানি বিলে তো রাজ্যসভার সেভাবে কোনো পাওয়ারই নেই, মাত্র 14 ডেজ রাজ্যসভাকে টাইম দেওয়া হয় মানি বিলের ক্ষেত্রে। মানি বিলের ফুল পাওয়ার দেওয়া আছে লোকসভার ক্ষেত্রে। আর মানি বিল প্রেসিডেন্ট সই করতে তো বাধ্য, মানে মানি বিল তো প্রেসিডেন্টের রেকমেন্ডেশনে লোকসভা উঠবে, রাজ্যসভাকে 14 দিন সময় দেওয়া হবে। তাহলে রাজ্যসভা সেইটা বিলের পরিবর্তন চাইলো নাকি চাইলো না, তাতে কি এসে গেল? লোকসভাতে বিল পাস হবে তো এখানে তো একটা হাউসের উপর ডিপেন্ডেন্ট। জয়েন্ট সেশনের কনসেপ্টটা কখন আসছে রে বাবা? রাজ্যসভায় পাস হচ্ছে তো লোকসভায় হচ্ছে না, বা লোকসভায় পাস হয়েছে তো রাজ্যসভায় হচ্ছে না। এসব ডেডলক হলে না জয়েন্ট সেশন, ডেডলক হলে না জয়েন্ট সেশন। এবার যদি রাজ্যসভাতে তার গুরুত্বই কোনো না থাকে কোন একটা বিলের ক্ষেত্রে, তাহলে কেন জয়েন্ট সেশনের মানে হতে যাবে? সেখানে সংবিধানে ওটাই বলে দেওয়া আছে। তাহলে মানি বিলের ফুল পাওয়ার লোকসভা হাতে, তাহলে জয়েন্ট সেশনের প্রয়োজনীয়তাই তো থাকছে না। রাজ্যসভার যদি আটকে ফাটকে যেত তখন সব ভাবতে হতো, তাহলে মানি বিল একেবারেই নয়। আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে জয়েন্ট সেশন করা যায়, কারণ এটা একটা সংবিধানের চেঞ্জ করা হচ্ছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা সংবিধানকে পরিবর্তন করা হচ্ছে। এটা একটা খুব ভারী গুরুত্বপূর্ণ কাজ। এখানে একটা হাউস আটকে গেলে কিছু করার নেই, তুমি জয়েন্ট সেশন করিয়ে পাস করিয়ে। জয়েন্ট সেশন মানেটা কি? এটা মিউচুয়াল ব্যাপার স্যাপার। তো এটা কিন্তু মিউচুয়াল করে দিলে হবে নাকি? দুটো পক্ষ কি সম্পূর্ণভাবে চাইতে হবে এরকম একটা ব্যাপার। তাহলে এখানেও হয় না, শুধুমাত্র অর্ডিনারি লেজিসলেশন বিলের ক্ষেত্রে করা যায়। অপশন 1 হবে অনলি। খুব ভালো কোয়ালিটির প্রশ্ন এগুলো, ঠিক আছে? খুব ভালো কোয়ালিটির প্রশ্ন বেসিক্যালি। হুইচ অফ দ্য ফলোইং বিল ক্যান নট অরিজিনেট ইন রাজ্যসভা? কোন বিলকে রাজ্যসভায় অরিজিনেট করা যায় না? অরিজিনেট হয় না রাজ্যসভায়, অরিজিনেট হয় না। অর্ডিনারি বিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানি বিল। কোন বিল রাজ্যসভায় অরিজিনেট হয় না মানে তোলা যায় না, পরে আসতে পারে সেখানে আলাদা কথা লোকস, কিন্তু রাজ্যসভাতে প্রাথমিকভাবে সেই বিল উঠবে না। কোন বিল? খুব ইজি একদম। হ্যাঁ, প্রাথমিকভাবে উঠবে না মানি বিল, ওর তো কোনো পাওয়ারই নেই রাজ্যসভার। লোকসভায় উঠবে শুধু মানি বিল।